শুরু করে প্রেস ক্লাব পর্যন্ত রাত অবধি অফিস পর্যন্ত ধাওয়া করে। কালকে টেলিভিশন টক শো বেশি হয়ে ওঠে 500 জন দাঁড়িয়ে গেছে। যাই হোক, কিছু করতে না পারি, শুনতে তো পারি। তবু আমি ভাবলাম যে কিন্তু এত একটা ছোট রুমে আমরা যে বিজ্ঞ আলোচককে বক্তব্য দিচ্ছি, ব্যায়াম নেই, আপনাদেরকে জাতির দায়িত্ব নিয়ে বড় হলে বড় করে আমরা এতগুলি সমন্বয় পার্টি আছে, তো সেটা একটা বিশাল ব্যাপার। আপনারা 10 লাখ লোকের একটা সমাবেশ করেন বাংলাদেশে, তো দেখি আমরা কি অবস্থা হয়। সেরকম করতে পারবেন বলে তো আমার তো মনে হয় না, যে রুমে বসে আজকে আলোচনা করছে। তো এখন মুখে তো সুন্দর সুন্দর কথা বলাই যায়, লিখিত উপস্থাপনা করা যায়। ইজি টু সে, ডিফিকাল্ট ইজ টু ডু। তো লম্বা লম্বা কথা দিয়ে বলছি, ছাত্র জনতার অবদান যদি না থাকতো হল রুমও বুঝতেন না। হচ্ছে বাস্তবতা। আন্দোলন গত 15 বছর ধরে হয়েছে, বিভিন্নভাবে বিনোদন করার চেষ্টা করেছে। বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, যে কারণে বিএনপির প্রায় 800 লোক কম হয়েছে, হাজার হাজার লোকের মামলার শিকার হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রী প্রায় 400 লোক কম হয়েছে। আপনার পার্টির একজন সাহেব কয়জন গুম হয়েছে? একজন কি হয়েছে? হয় নাই। এবং তারা তাদের মতো করে আন্দোলনটা পরিচালনা করেছে। তো এসি রুমে বসে সুন্দর সুন্দর কথা বলা, উপস্থাপন করা খুব সহজ কাজ। তাইলে এই লোকগুলি গুম হইল কেন? এতবার মামলা কেন? এক একটা লোক তো 100 মামলা। আপনার কিন্তু কয়টা আছে? আমি তো একটা 17 মাস 18 দিন কেটেছি, আপনি কতদিন কাটছেন? তার মানে আপনি স্বৈরাচারের বিরুদ্ধে আপনার অবস্থানটা পরিষ্কার ছিল না। তা নাহলে আপনারা এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এনে রেখে দিচ্ছে, জেল কাটলেন না, দুইটা কর্মী মারা গেল না, ঘুম হইলেন না, আচ্ছা সুন্দর কথা বলতেছে, ভালো, এগুলি ভালো। এগুলিতে জাতির কোনো কল্যাণ হয়। জাতির কল্যাণ করতে হলে নিজেদের ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগটা নিজের মধ্যে থেকে আগে শুরু হইতে হবে। আমরা ইদানিং খুব সংস্কারের কথা শুনি, সংস্কারটা নিজের মধ্যে থেকে শুরু হইতে হবে। আগে নিজের সংস্কার হই, নিজের দোষগুলি দূর করি, তারপরে জাতীয় পর্যায়ে কথা বলি। আজকে আমি দেখলাম অনেকে 12টার পরে আসছেন, এখন আমি একটু কথা বলবো। সে 9টায় এসে সামনে কথা শুনবে কেন? কি কারণে শুনবো আমি জানতে চাই। আপনার তৈরি করে আসছেন, আপনার আমি বলবোই, আপনার আগে আসেননি কেন? এগুলি তো কোনো শৃঙ্খলা হলো না। আমি একটা পার্টির নেতা, একজন চেয়ারম্যান, একজন এই সেই শুনতে শুনতে পাগল হয়ে গেছি। আমার তো মনে এই সেই পার্টি থাকলে বাংলাদেশে আরো কোনো অন্য বিএনপি আমাদের দরকার নেই। এই কজন মিলে মোটামুটি আমরা সারা বাংলাদেশ করতে পারি, পারি না? আমি সবাইকে চিনি, আমি যে কথা বলছি সবাইকে চিনি, সবাইকে বুঝি, আমি বুঝে কথা বলছি। আপনি বক্তব্য দিতে চাইলে সময় মতো আসেন, হ্যাঁ বক্তব্য, অন্যকে কষ্ট দিয়ে আপনি বক্তব্য দেবেন, এটা ঠিক না। আমার 12টায় থাকার মতো কথা ছিল, অনেকগুলো লোক বসে আছে, এখন লোক হতে পারছে। যাই হোক, একটা পরিবর্তন এসেছে। কেউ তৃতীয়, কেউ চতুর্থ স্বাধীনতা বলে, আমি দ্বিতীয় স্বাধীনতাই বলি। এই স্বাধীনতা এসেছে নির্দ্বিধায় ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। আমি তাদেরকে সেলুট জানাই এবং তাদের কল্যাণ কামনা করি। এই যে সচিব কেউ জানতে ওদেরকে তাড়াইতে এসির মধ্যে সুন্দর বক্তৃতা দেন গেছেন আপনারা? কেউ এক দুজন গেছে, কেউ ছাত্র জনতা কিন্তু গিয়ে পিটিয়ে খেয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, আপনি কি এসির পার্টি করেন না?
তো মনে হইতেছে আমার কাছে ওরা যদি না পিটিয়ে খেলাই তো তাহলে এই পর্যন্ত সরকার কাজই করতে পারতো না। যেভাবে দাবি দেওয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, কেউ হিন্দু নায়ও সিঁদুর ভরে গেলে দাঁড়িয়ে যায়, কারো মন্দিরে খবর নেই আমার মন্দির ভাঙছে, নানান কাহিনী করার চেষ্টা করেছে, কোনো লাভ হবে না। আপনাদের বক্তৃতায় কি লাভ হবে আমি জানি না। তো বাংলাদেশের মানুষ ছাত্র জনতা এত জাগ্রত হয়, এসব সিঁদুর বইরা বা শ্বশুরালয়ে গিয়ে ঘেরাও করে কোনো লাভ হবে না। ওটা জনগণ ঠিক মতো সোজা করে দেবে। এই সোজা করার পর দেখছেন না ওনার আন্দোলন টান্দোলন নাই, খুব একটা দাবি দেওয়া নাই ওনার। আপনার এসে বক্তব্য শুনে আমার লাভটা কি? ওখানে তো ওরা কাজ করছে, আপনি আমি যেতে পারিনি, আমি তো যাইতে পারিনি, আমরা যেতে পারিনি। তাহলে কি হলো? ছাত্র জনতা যখন বুঝলো এটি একটি ষড়যন্ত্র, একটা সরকারের 1 মাস বয়স হয় নাই আপনাদের দাবি নামা তুলে ধরতেছেন। আসলে এতদিনের দাবিগুলো কোথায় ছিল? 16 বছর তো দেখিনি আপনারা সচিবালয়ে ঢুকতে গিয়ে দখল করতে। এখন আন্দোলন বন্ধ হয়ে গেছে, করেন না দিকে আন্দোলন। সুতরাং সচেতন সমাজ যদি না হয়, জাগ্রত সমাজ যদি না হয়, যেটা ছাত্রদের মধ্যে আমরা দেখছি, সেদিন রাতে কিন্তু শুধু ছাত্ররা না, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যেভাবে 5 তারিখ স্বৈরাচারের পতন ঘটিয়েছে সারা দেশ থেকে এসে, সে একই জনতা কিন্তু সেদিন ছিল। আপনি আমি 2 জন থাকতে পারি, কিন্তু থাকিনি, আমরা ফিল করি নাই, যাওয়াটা অনুমতি হয়নি আমাদের। সেটা নিজের মধ্যে আগে ধারণ করে যে আমার যাওয়াটা অনুমতি হবে। বাংলাদেশের ছাত্র সমাজ এবং বিপ্লবী জনতা যে আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, সে বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ এমন কোন ইনস্টিটিউশন নেই যেটাকে সুস্থ রেখেছে। আছে কি? একটা দেখুন, দেখাতে পারবেন? এই যে সর্বাঙ্গের ব্যথা দূর করার জন্য আমাদের বিপ্লবী হওয়ার দরকার নেই, বিপ্লবী হয়ে কিছু করতে পারবো। তবে তারা বিপ্লবী হয়েছে, তাদের সাথে একটু কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করি, এটা দরকার। আমাদের দৌড় তো শেষ, এখন জেলও খালি নেই, 2-1 ঘুমও হয় নাই, 2-1 গুলিও খায় নাই। আমি তো বিশাল নেতা, তো নেতা তো হয়তো কোনো অসুবিধা নেই, 3 জন মিলা বিশাল ব্যারেকটা বানিয়ে নেতা হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিপ্লবকে শরিত করতে, একটা বিপ্লবকে ধরে রাখতে, একটা বিপ্লবকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগটা স্বীকারে প্রস্তুত থাকতে হবে। নিজের মধ্যে গলতগুলি দূর করে দেন। বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, জবরদখল চলবে না, ভুয়া রাজনীতির ভিতরে বাংলাদেশে কোনো স্থান নেই। তাদেরকে বিদায় নিতে হবে, পরিষ্কার কথা। যারা ইমান আমল নিয়ে ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে রাজনীতি করবে, তারাই শুরু থেকে থাকবে। সুবিধাবাদী লোক আরেকটা এসএমএ বক্তৃতা দেওয়ার জন্য বসে দিয়েছি, একজন বললো, আমি তো অবাক হয়ে গেলাম, ওনারা মাঠে যেতে চায় না, এসএমএ থাকতে চায়। এই ধরনের লোকগুলো আর যাই হোক আন্দোলনের সাহিত্য রক্ষা করবে না। আজকে তাই বাংলাদেশকে সমস্ত আগ্রাসন থেকে মুক্ত করার জন্য, বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে তাদের অবস্থান থেকে ত্যাগ স্বীকার করে এগিয়ে আসতে হবে। এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ
ছাত্রযন্ত্রের বিজয়কে ধরে রাখবো এবং এটাই হবে আমাদের আজকের দিনে মূল প্রতিপাদ্য এবং এখান থেকে হোক আমাদের সফল। আপনাদের সবাইকে ধন্যবাদ।